নিবিড় ভাইয়া মাথা নিচু করে রয়েছেন। থরথর করে ঠোঁট কাঁপছে উনার। হয়তো বা রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন উনি। আর সবাই যার যার অবস্থানে হা করে তাকিয়ে আছে। কারো গালে হাত তো কারো মুখে। অদ্ভুত এক নিস্তবদ্ধতা ছেয়ে রয়েছে সবার মধ্যে। হঠাৎ রাত্রির আওয়াজে ঘোর কাটল সবার। অনন্যা, এটা তুই কি করলি? তুই কি পাগল হয়ে গেছিস? যে তোকে মৃত্যুর হাত থেকে বাঁচালো তাকেই চড় মেরে দিলি? আমার দুবাহু ঝাঁকিয়ে বাঁচালো মাই ফুট। সবার সামনে এভাবে যে উনি আমাকে অপদস্থ করল তার বেলা। ছি! নাক মুখ সিটকিয়ে কাশতে কাশতে। অনু, তুই সায়েন্সের স্টুডেন্ট তো? আমার কিন্তু যথেষ্ট ডাউট আছে। আরে মাথা মোটা ভাইয়া তোকে করেনি। বিড়বিড় করে। বরং মুখে মুখে শ্বাস প্রশ্বাস চালাবার এইড দিয়ে তোকে বাঁচিয়েছেন। গর্ধব! রাত্রির কথায় চমকে উঠলাম আমি। আসলেই তো আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। উনি ওটা করার পরই তো বেটার ফিল হলো আমার। তাহলে কি আমি উনাকে ভুল বুঝলাম? সবার সামনে এভাবে না বুঝেই চড় মেরে দিলাম। ইয়া আল্লাহ! প্লিজ বাঁচালো মুঝে। এতক্ষণে আশেপাশে কানাঘুষো শুরু হয়ে গেছে আমাদের নিয়ে। যেখানে আমাকে মস্তবর আহাম্মক সাজানো হয়েছে। নিবিড় ভাইয়া এবার মাথা তুলে তাকালেন। হুট করে আমায় দাঁড় করিয়ে রাত্রির হাত থেকে উনার শার্টটা নিয়ে পরিয়ে দিলেন। উনার পরনে একটা টি শার্ট আর প্যান্ট, যা পুলে ঝাঁপ দেওয়ায় আমার জামা কাপড়ের মতোই পানিতে নাকানিচুবানি খেয়ে গায়ের সাথে লেপ্টে আছে। হয়তো শার্ট খুলে নেমেছিল নে। সিল্কি চুলগুলো ভিজে কপালের সাথে লেপ্টে রয়েছে উনার, যেখান থেকে টপ টপ করে পানি পড়ে যাচ্ছে। আমাকে উনার শার্টটা পরিয়ে দেওয়া মাত্রই আমি সরি বলতে যাব, তার আগেই আমার সামনে উনার বড় বড় হাতের 5 আঙুল মেলে থামিয়ে দিলেন আমায়। আর আমি ভয় ওখানেই চুপ করে দাঁড়িয়ে রইলাম। কিছু বলার সাহস হচ্ছে না আমার। উনার শার্টটা গায়ের সাথে জড়িয়ে নিজেকে ঢাকার চেষ্টা করতে লাগলাম। উনার মুখের গম্ভীরতা দেখে এটা নিশ্চিত যে আমার কপালে খুব বর্ষর একটা বাঁশ ঝুলছে। যে কোনো সময় আমাকে ভ্যানিশ করে দেবেন উনি। রাত্রি, অগ্নিদের বাড়ির চাবি দাও, ব্যাগে আছে। আমার ব্যাগের দিকে আঙুল দেখিয়ে রাত্রি সম্মতিসূচক মাথা নাড়িয়ে আমার ব্যাগের চেনো খুলে চাবি বের করে উনার হাতে দিল। ভাগ্যিস ব্যাগ রাত্রির কোলে ছিল, না হলে আমার সব যেত। উনি চাবিটা নিজের পকেটে ঢুকিয়ে আমার দিকে ফিরেই হুট করে কোলে তুলে নিলেন আমায়। আর আমি বাদে বাকি সবাই অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছে। যেন এই মুহূর্তেই হার্ট অ্যাটাক করে মারা যাবে। তবে মুখে কেউই কিছু বলবার সাহস পাচ্ছে না। পাবেই বা কি করে? ভার্সিটিতে নিবিড় নামটা শোনা মাত্রই সবাই ভয়ে থরথর করে কাঁপে। তাও কিছু নির্লজ্জ মেয়ে উনার থেকে এতবার অপমানিত হবার পরেও পিছে পিছে ঘুরঘুর করে। আমার কাছে উনার কোলে উঠা কোনো নতুন বিষয় নয়। আগেও উঠিয়েছেন, তবুও আজ ভয় করছে, কারণ উনার হাবভাব আমার সুবিধের ঠেকেছে না। অন্যদিনকার মতো চোখে মুখে বিরক্তির রেশ থাকলেও আজ রয়েছে এক অদ্ভুত গম্ভীরতা। হয়তো এটা কোনো বর্ষর ঝড় আসার পূর্বাভাস। উনি আমাকে কোলে উঠিয়ে 2 কদম হেঁটে থেমে রাত্রিকে উদ্দেশ্য করে বলে উঠলেন, অগ্নি প্রজেক্টে কাজ করছে, যদি দেখা হয় তো বলে দিও আমি ওর বোনকে নিয়ে আধ ঘন্টার মধ্যে আসছি। টেনশন যেন না করে। ওর বোন ঠিক আছে। পাল্টা কোনো জবাবের অপেক্ষায় দাঁড়ালেন না উনি। বড় বড় পা ফেলে হেঁটে যেতে লাগলেন গ্যারেজের দিকে। আর আমি ঠান্ডায় গুটিসুটি মেরে চুপ করে থাকলাম উনার কোলে। উনি আজ বাইক আনেননি, কার নিয়ে এসেছেন। গাড়ি বের করে আমাকে নামিয়ে গেট খুলে ইশারা করলেন উঠে বসতে।
আমিও আর কোনো কথা বললাম না, চুপচাপ বসে গেলাম। ঠান্ডায় গা অলরেডি কাঁপাকাঁপি করা শুরু করে দিয়েছে। উনি গেট লাগিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি চালানো শুরু করে দিলেন। হঠাৎ মনে পড়ল আমাদের বাসা তো এখন ফাঁকা। আম্মু আব্বুর তো আজ শপিংয়ে যাওয়ার কথা। হাইলা, আমি কাঁপা কাঁপা গলায় বলে উঠলাম, ভাভা ভাইয়া, বাবাসায় তো কেউ নেই। বিপরীতে উনি সামনের দিকে তাকিয়েই শুধুমাত্র একটা বাঁকা হাসি দিয়ে আবারও ড্রাইভিংয়ে মনোযোগ দিলেন। আর আমি আল্লাহ আল্লাহ শুরু করে দিলাম। বেশ বুঝতে পারছি উনার মনে ভয়ানক কিছু চলছে। ওরে অনন্যা রে, আব তেরা কেয়া হোগা। আসিফ, স্ক্রুটা এদিকে দে। বোর্ডটা আগে লাগিয়ে নেই। অগ্নি, এই যে ভাই নাও। স্ক্রু নিয়ে আবারও প্রজেক্টে বানানোয় মনোযোগ দিল অগ্নি। অগ্নিসহ আরও কয়েকজন এই প্রজেক্টে অগ্নিকে হেল্প করছে। রাত্রি পা টিপে টিপে ল্যাবে ঢুকে গেল। রাত্রিকে দেখে আসিফ নামক ছেলেটা অগ্নিকে বলে উঠল, ভাই, একটা মেয়ে এদিকেই আসতেছে, তোমার সাথে দরকার মেবি। অগ্নি চোখে মুখে বিরক্তি ফুটিয়ে ভ্রু কুচকে কাজ করতে করতেই বলে উঠল, যে হয় হোক, আমি কাজে ডিস্টার্বনেস লাইক করি না, যেতে বল তাকে। আসিফ মাথা নেড়ে জি ভাই বলে রাত্রির সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। আপু, অগ্নি ভাইয়ের সাথে দরকার থাকলে এখন যান, ভাই কাজে ব্যস্ত আছে। সাথে সাথেই রাত্রির মুখে ঘন কালো মেঘ নেমে এলো। ভেবেছিল এই বাহানায় অগ্নির সাথে একটু কথা বলার সুযোগ পাবে সে, কিন্তু ব্যাপারটা নিতান্তই জরুরি না বললেও নয়। তাই মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে ছেলেটিকে উদ্দেশ্য করে বলে উঠল, আসলে ভাইয়া, দরকারটা আমার না, উনার বোনকে নিয়ে। জাস্ট উনাকে একটু বলেন যে অনন্যার বিষয়ে কথা আছে। আচ্ছা, দাঁড়ান। আসিফ দৌড়ে গিয়ে অগ্নির পাশে দাঁড়িয়ে বলে উঠল, ভাই, আপুটা তোমার বোনের জন্য আসছে, কি যেন জরুরি কথা জানানোর আছে। আসিফের কথা বলতে দেরি হলেও অগ্নির কাজ ফেলে ছুটতে দেরি হল না। এক ছুটে রাত্রির সামনে গিয়ে বলে উঠল, অনন্যা কোথায়? কি হয়েছে ওর? চিন্তিত হয়ে অগ্নির হঠাৎ এভাবে সামনে আসায় বুকটা ধুক করে উঠল রাত্রির। সে বলেই গেছি কি বলার ছিল। রাত্রিকে ওভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে অগ্নি বিরক্ত হয়ে আবারও বলে উঠল, হেই ইউ, কি হলো বলো, অনু কোথায়? চেঁচিয়ে অগ্নির ধমক খেয়ে চমকে উঠল রাত্রি। আমতা আমতা করে অনন্যার কথা মনে করে বলে উঠল, আসলে অনন্যা পা স্লিপ কেটে পুলে পড়ে গিয়েছিল। নিবিড় ভাইয়া ওকে পুল থেকে তুলে আপনাদের বাড়িতে নিয়ে গেছে, আর চিন্তা করতে বারণ করেছে। অনু ঠিক আছে। চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে কথাগুলো বলেই জোরে একটা দম নিয়ে চোখ খুলে তাকালো রাত্রি। আর চোখ খুলতেই আহাম্মক বনে গেল সে, কারণ সামনে অগ্নির চিহ্নটিও নেই। এইটুকুনি সময়ের মধ্যেই অগ্নি হাওয়া। সামনের ছেলেটার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতেই ছেলেটা চোখের ইশারায় বুঝালো অগ্নি ছুটে গেট দিয়ে বেরিয়ে গেছে। ছেলেটার ইশারা বুঝে রাত্রিও সেকেন্ডের মধ্যেই হাওয়া। আর ছেলেটা বোকার মতো হা করে চেয়ে রইল শুধু। এই কয়েক সেকেন্ডের মধ্যেই এভাবে দুজনের ছুটে বেরিয়ে যাওয়ার ব্যাপারটা তার ছোটখাটো মাথার 6 কিলোমিটার উপর দিয়ে চলে গিয়েছে, যার কারণে সে কিছুই বুঝে উঠতে পারল না। ভাইয়া, দাঁড়ান। পেছনে থেকে বাইক স্টার্ট দেওয়ার পূর্ব মুহূর্তে কারো আওয়াজ পেয়ে ঘুরে তাকালো অগ্নি। রাত্রি ছুটতে ছুটতে ওর দিকেই আসছে। এসেই হাঁপাতে লাগল সে। হাঁপাতে হাঁপাতেই বলে উঠল, ভাইয়া, আমিও যাব, প্লিজ। হোয়াই?
ভাইয়া অনু তো আমার বেস্টি। আর ওর ব্যাগ ফোন আমার কাছে আছে। হাতে থাকা ব্যাগটা দেখিয়ে অগ্নি কিছুক্ষণ চুপ থেকে ভেবে চোখের ইশারায় পেছনে বসতে বলল। রাত্রি অগ্নির সম্মতি পেয়ে চাঁদ হাতে পাওয়ার মতো খুশি হয়ে বাইকে উঠে পড়ল কিছুটা দূরত্ব বজায় রেখে। আর এগোবেন না প্লিজ। আমার পেছাতে পেছাতে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে। আর পেছানোর জায়গাই নেই, বিন্দুমাত্রও না। আমার জম এক পা করে এগিয়ে আসছে আমার দিকে, ঠোঁটের কোণে সেই মারাত্মক ভয়ানক বাঁকা হাসি ঝুলিয়ে। ভয় আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছি। পালাবার মতো কোনো স্কোপই বাকি রাখেননি উনি। কি অদ্ভুত! আমার বাসায়, আমারই বাড়িতে আমার ওপর টর্চার করা হচ্ছে। হায় রে কপাল আমার! আজই আম্মু আব্বুকে শপিং যেতে হতো। উনি এগোতে এগোতে আমার একদম কাছে চলে এসেছেন, যা দেখে আমার চোখ নিমিষেই বড় বড় হয়ে গেল। উনার গরম গরম নিঃশ্বাস সোজা আমার মুখের ওপর এসে পড়ছে। কি হলো? ভয় লাগছে? নিঃশ্বাস আটকে আসতে চাইছে? চর মারার সময় এই ভয় কোথায় ছিল? রাগী গলায়, আমি ভুল বুঝেছ, চর মেরেছিলাম। সসরি বললাম তো। অবশ্যই ভুল বুঝেই মারবে। কোচ নিবিড় কখনোই কোনো মেয়ের হাতে চর খাওয়ার মতো কাজ করে না। এই নিয়ে তুমি তোমার মোটা মাথার জন্য আমায় দুবার চর মেরেছ। তোমার সরি কি থাপ্পড়টাকে রিভার্স করে নিতে পারবে? চেঁচিয়ে উনার ধমক শুনে আমার আত্মা কেঁপে উঠল। বুক দুরুদুরু করে উঠছে বারংবার। উনি আমার থেকে আরেকটু দূরে গিয়ে বলে উঠলেন, ওকে দেন, ইউ হ্যাভ টু অপশনস। নাম্বার 1, পাস্টে যে থাপ্পড়টা তুলে নাও। এন্ড নাম্বার 2, শাস্তির জন্য নিজেকে প্রস্তুত করে নাও। আমি উনার কথা শুনে থ হয়ে গিয়েছে। বলেন কি উনি? আরে আমি কি ডোরেমন যে পকেট থেকে টাইম মেশিন বের করব আর পাস্টে চলে যাব? মানে উনি আমাকে শাস্তি দিবেনি, জাস্ট দেখাতে চান যে উনি আমাকে বাঁচার অপশন দিয়েছিল, বাট আই লস্ট দ্যাট। উনি আমার অবস্থা দেখে আবারও বাঁকা হেসে বলে উঠলেন, কি পারবে না তো? এই মুহূর্তে আমার ভীষণ রাগ উঠছে, কিন্তু রাগের মাথায় উল্টা সিধা কিছু বলে ফেললে পাছে আমারই বিপদ, তাই মাথা নিচু করে শুধু না বোধক মাথা নাড়ালাম। উনি মুচকি হেসে ঝড়ে গতিতে এসে আমার দুহাত দেওয়ালের সাথে চেপে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলেন। উনার আচমকা আমার ঠোঁটের ওপর আক্রমণের জন্য আমি প্রস্তুত ছিলাম না কোনো কালেই। সাথে সাথেই আমার চোখ বড় বড় হয়ে গেল। এই বুঝি আমার ঠোঁটটা ফিল্মের ভিলেনদের মতো রক্তাক্ত বানিয়ে ফেলবেন উনি। কিন্তু উনি আমাকে অবাক করে দিয়ে আমার ঠোঁটে শুধু নিজের ঠোঁট ছুঁয়েই রেখেছেন। আমার চোখে নিজের স্থির দৃষ্টি নিক্ষেপ করে রয়েছেন। এদিকে আমার হার্ট ঘোড়ার বেগে লাফডাপ করে যাচ্ছে। উনার চাহনি দেখে আমি চোখ খিচে বন্ধ করে নিলাম। খুবই অস্বস্তি হচ্ছে আমার উনার এমন চাহনি দেখে। উনি হুট করে আমার ঠোঁট ছেড়ে দিয়ে আমার কানের লতিতে হালকা করে কামড় দিয়ে সরে দাঁড়ান। আর আমি যেন আমার হারানো প্রাণপাখি পুনরায় ফিরে পেয়ে গেলাম। উনি সরে যেতেই বুকে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম আমি। তাতে যেন উনি বেশ আনন্দ পেলেন বলেই মনে হল। তা বুঝলাম উনার দুষ্টুমি ভরা হাসি দেখে। হঠাৎ উনি মুখটা আবারও গম্ভীর করে বলে উঠলেন, আমি চাইলেও এতটা খারাপ হতে পারবো না যতটা কিনা তুমি আমায় ভাবো। যাও ফ্রেশ হয়ে চেঞ্জ করে নাও, না হলে ঠান্ডা লেগে যাবে। আমি পাল্টা কোনো জবাব দেওয়ার জন্য এক মুহূর্তও দাঁড়ালাম না। এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেট লাগিয়ে হাঁপাতে লাগলাম আমি। একটু আগে কি হলো ভাবলেই আমার পুরো গা কেঁপে উঠছে। অজান্তেই ঠোঁটে আর কানে হাত বোলাতে লাগলাম আমি। অনন্যা চলে যেতেই নিবিড় হাসতে হাসতে গড়াগড়ি খাওয়া শুরু করে দিল।
অজান্তেই মুখ থেকে ভিতর ডিম বেরিয়ে যায় তার। কোনোরকমে হাসি কন্ট্রোল করে অগ্নির ঘরে যায় সে। এরকম ভেজা কাপড়ে থাকলে জ্বর বাঁধিয়ে ফেলবে নির্ঘাত। অগ্নি ফুল স্পিডে বাইক চালিয়ে যাচ্ছে। উদ্দেশ্য যত তাড়াতাড়ি সম্ভব বাসায় পৌঁছানো। ওর মাথায় শুধু অনন্যার চিন্তাই ঘুরঘুর করছে। যতই মারামারি বকাবকি করুক না কেন, অনন্যার কিছু হলে অগ্নি সব লণ্ডভণ্ড করে দিতে পারে। আর এদিকে রাত্রির প্রাণপাখি যেন এই উড়ে গেল বোধ হয়। ভয় ডিপডিপ করছে তার ভেতরটা। এত স্পিডে অগ্নি বাইক চালাচ্ছে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। ভয় অগ্নিকে বলতেও পারছে না সে যাতে বাইকটা একটু আস্তে চালায়। আচমকাই একটা ব্ল্যাক কালারের কার ওদের বাইকের সামনে এসে পড়ায় খুব জোরে ব্রেক কষে অগ্নি, যার জন্য রাত্রি পড়তে নিয়েও বেঁচে যায় অগ্নির হাত খামচে ধরায়। অগ্নি রেগেমেগে রাত্রিকে নামতে বলে নিজেও নেমে বাইক স্ট্যান্ড করে এগিয়ে যায় সেই গাড়িটির দিকে। অগ্নির রেগে যাওয়ার কারণ, এমনিতেই বাড়ি যাওয়ার তাড়া তার ওপর এভাবে হুট করে সামনে এসে কার থামানোর মানেটা কি? কিছু হলে তো অগ্নিদেরই হতো। অগ্নি শার্টের হাতা গোটাতে গোটাতে এগোতে লাগে, যা দেখে রাত্রি রীতিমতো বিষম খাইয়া শুরু করে দিয়েছে এই ভেবে যে এখনই কোনো গণ্ডগোল বেঁধে যাবে নির্ঘাত। গণ্ডগোল যাতে না বাঁধে তাই সেও পেছনে পেছনে ছুটে যায় অগ্নির। গাড়ির গেট খুলে বেরিয়ে আসা ব্যক্তিকে দেখেই থেমে যায় অগ্নি। আনমনেই তার মুখ থেকে হালকা স্বরে বেরিয়ে যায় রুশো। গাড়ি থেকে নেমেই মুখে এক বস্তা হাসি ঝুলিয়ে চোখের সানগ্লাসটা শুটের পকেটে রেখে এক দৌড়ে এসে অগ্নিকে জড়িয়ে ধরল রুশো। রাত্রি কিছু বুঝতে না পেরে বোকার মতো তাকিয়ে দেখতে থাকল তাদের দুজনের কাণ্ডকারখানা। হেই ব্রো, হোয়াটসঅ্যাপ, কেমন লাগলো আমার সারপ্রাইজ? ওকে ওকে, তোমায় বলতে হবে না। তোমার ফেসের রিয়াকশন দেখেই বুঝা হয়ে গেছে আমার দ্যাট ইউ আর রিয়েলি শকড। সেটাও একটা মোমেন্ট অ্যাড করব আমার স্টোরিতে। ইউনো এবারের স্টোরিরা একদম হিট হবে আমার। অগ্নিকে ছেড়ে হাসতে হাসতে অগ্নি নিজের হাতে নিজেই একটা চিমটি কেটে আহহ করে উঠে। সে এবার শিওর যে এটা কোনো ড্রিম নয়, সত্যি সত্যি রুশো তার সামনে দাঁড়িয়ে আছে। অগ্নি বুঝতে পারছে না এভাবে হুট করে ইউএস থেকে কিভাবে এলো রুশো। এই তুই কখন এলি? আম্মু আব্বু কেউই তো বলল না। এখনই তো উড়ায় দিচ্ছিলি আমাদের স্টুপিড। আর এসেই তোর কোরাইটার হওয়ার ভাবনা লেগে গেছে? তুই কোনোদিনও শুধরাবি না তাই না? চিন্তিত ভাব দেখিয়ে। আরে আরে চিল ব্রো, ইটস জাস্ট আ সারপ্রাইজ। এন্ড আই নিউ ইট দ্যাট আমার হিরো ব্রাদার ঠিকই হিরোর মতো ব্রেক কষে থেমে যাবে। আর প্লিজ এরকম বলো না তো, দেখবে আমি একদিন ঠিকই একজন নামকরা রাইটার হয়ে যাব। অগ্নি হেসে রুশোর মাথায় একটা চাটি মেরে দেয়। আর রুশো আউচ করে উঠে বাচ্চাদের মতো আবারও অগ্নির গলায় ঝুলে পড়ে। সব কিছুই যেন রাত্রির মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে। ও শুধু বোকার মতো একবার বিদেশ ফেরত ধলা ইন্দুরকে দেখছে তো একবার অগ্নিকে দেখছে। রাত্রি এবার রুশোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল। গায়ের রং ধবধবে সাদা, সিল্কি চুলগুলো দিয়ে কোরিয়ানদের মতো কপাল ঢাকা, গালে কোনো দাড়ি নেই, যাকে রাত্রির ভাষায় ছিলা মুলা উপাধি দেওয়া দরকার বলে মনে হচ্ছে তার। তবে আজব হলেও রুশোকে যেন অন্য ছেলেদের মতো চাপ দাড়িতে নয় বরং এভাবেই মানিয়েছে। হাইট অগ্নির মতোই, চুলে হালকা ব্রাউন শেডের কালার করা, মনে হচ্ছে এই কালারটা ওর জন্যই পারফেক্ট। পরনে তার সাদা শার্ট, সাদা প্যান্ট আর শার্টের ওপরে পিঙ্ক কালারের স্যুট। সব মিলিয়ে পুরো কোরিয়ানদের মতো কিউট লাগলেও যেন রাত্রির কাছে তাকে হাস্যকর বলেই মনে হচ্ছে। কারণ রুশো ছেলেটাই জোকার টাইপ। রুশো অগ্নির পেছনে রাত্রিকে দেখতে পেয়ে বলে উঠল,
ব্রো, হু ইজ শি? অগ্নি রাত্রির দিকে এক পলক তাকিয়ে বলে উঠল, ও অনন্যার ফ্রেন্ড। অনন্যার কথা মাথায় আসতেই, হেই রুশো, তুই ওকে নিয়ে বাসায় আয় ফাস্ট। আমি বাইক নিয়ে আসছি বলেই এক প্রকার দৌড়েই বাইকে উঠে স্টার্ট দিয়ে চলে গেল অগ্নি। আর রাত্রি শুধুই অসহায়ের মতো চেয়ে রইল অগ্নির যাওয়ার দিকে। রুশো রাত্রিকে নিচ থেকে উপরে দেখে নিয়ে বলে উঠল, হেই বিউটিফুল, কাম। বাই দ্য ওয়ে, হোয়াটস ইউর নেম? হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে রাত্রি রুশোর কথার বিপরীতে কিছু না বলে হাতে থাকা অনন্যার ব্যাগটা ওর বাড়িয়ে দেওয়া হাতে ধরিয়ে দিয়ে কারের গেট খুলে মুখ ফুলিয়ে পেছনের সিটে বসে পড়ে। রাত্রির এরকম করাই রুশো কিছুটা ভ্যাবাচেকা খেয়ে কাঁধ উঁচু করে ঠোঁট উল্টিয়ে বলে উঠল, বোবা নাকি? ইস, এত সুইট কিউট বিউটিফুল একটা মেয়ে শেষে কিনা বোবা। হাউ পিটি। বলেই সেও গাড়িতে উঠে ড্রাইভ করতে লেগে পড়ল। ওয়াশরুমের দরজা খুলে মাথা বের করে চারপাশে একবার চোখ বুলিয়ে নিলাম। না, ঘরে কেউ নেই। কেউ নেই দেখে একটা হাফ ছেড়ে বাঁচলাম আমি, কারণ আমার গায়ে শুধুমাত্র একটা টাওয়াল জড়ানো। সাদা বিলাইয়ের ভয় কাপড় নিয়েও ঢুকতে পারিনি আমি। পা টিপে টিপে ঘরে ঢুকেই আগে দরজা লাগিয়ে নিলাম আমি। চটজলদি কাবার্ড খুলে একটা ড্রেস বের করে পরে নিলাম। আজ আর ভার্সিটি যাওয়া হবে না বোঝা হয়ে গেছে আমার। চুপচাপ বেরিয়ে একবার নিচে ড্রয়িং রুমে তাকালাম আমি। পুরো বাড়িটা কেমন নিশ্চুপ হয়ে রয়েছে। শুধুমাত্র ঘড়ির ঢং ঢং আওয়াজ কানে বাজছে, যা জানান দিচ্ছে এখন বাজে 12টা। অবশ্য ঘড়িটার সাথে আমার যথেষ্ট মিল রয়েছে। দুজনেরই 12টা বেজে গেছে। শুধু পার্থক্য এই যে, ঘড়ির সময় 12টা আর আমার অবস্থা 12টা। ভাইয়ার রুমের দরজা খোলা, তার মানে সাদা বিলাই চলে গেছে ভেবেই একটু লাফিয়ে নিলাম আমি। যাক, বাঁচা গেল। উনার সামনে পড়লে আমার 14 অবস্থা হয়ে যেত। ভাইয়ার রুমে চোখ বুলাতেই আমার চোখ ছানাবড়া। ঈশ্বর, কি বাজে অবস্থা বানিয়ে রেখেছে ভাই আমার। অবশ্য আজ সময়ও ছিল না কিছু গুছিয়ে নেওয়ার। আমি ভাইয়ার ছড়িয়ে ছিটিয়ে থাকা কাপড়গুলো ভাঁজ করতে লেগে গেলাম। হুট করে কিছুর আওয়াজে আমি চোখ তুলে তাকালাম। যা দেখলাম তা দেখার জন্য আমি বিন্দুমাত্র তৈরি ছিলাম না। সাদা বিলাই শুধু আন্ডারওয়্যার পরে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হচ্ছে। উনাকে এভাবে দেখে আমি চোখ বন্ধ করে দিলাম এক ঘর কাঁপানো চিৎকার। আয়া আয়া, আয়া আয়া, আয়া আয়া, আয়া আয়া। ঠাস, মুখের ওপর ঠাস দরজা লাগিয়ে দিলেন নিবিড় ভাইয়া। আমি কি চেঁচালাম? আমার থেকে দ্বিগুণ জোরে চেঁচিয়েছেন উনি। ইয়া আল্লাহ, আমি কি দেখলাম! লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। মুখটা অটোমেটিক্যালি হা হয়ে গেল আমার। নিবিড় ভাইয়া দরজা খুলে টাওয়াল পরে বেরিয়েই এক দফা ঝগড়া বাঁধিয়ে ফেললেন। হেই ইউ, নক করে ঘরে ঢোকা যায় না? এক্সকিউজ মি, ঘরের গেট লক করে ঢোকা যায় না? হেই লিসেন, তোমাকে এখানে কে আসতে বলেছিল? যাক বাবা, আমার বাড়ি, আমার ভাইয়ের ঘর, কারো পারমিশন নিয়ে আসতে হবে কি আমায়? ইউ নো হোয়াট, তোমার সাথে কথা বলাই বেকার। বলেই রেগেমেগে কাবার্ড থেকে ভাইয়ার একটা শার্ট আর একটা প্যান্ট নিয়ে ঢুকে গেলেন ওয়াশরুমে। আর দরজা লাগানোর সময় বিকট এক শব্দে পুরো ঘর কেঁপে উঠল। আর আমি উল্টো দিকে ঘুরেই হু হা করে হেসে উঠলাম। এক্কেবারে ঠিক হয়েছে উনার সাথে। শুধু আমার জায়গায় অন্য কোনো মেয়েকে থাকতে লাগত। ঈশ্বর, কি লজ্জা, কি লজ্জা! গাড়ি ড্রাইভ করছে, সাথে একটু পরপর লুকিং গ্লাসে রাত্রিকে আর চোখে দেখছে রুশো।
তার কাছে রাত্রিকে একটা পাকা টমেটোর মতোই লাগছে। তার ভাবনা রাত্রির বেশ বোর ফিল হচ্ছে, তাই তার বোরিংনেস দূর করতে 32টি দাঁত বের করে একটা হাসি দিয়ে গল্পের ঝুড়ি খুলে বসল রুশো। এই যে মিস বিউটিফুল, তোমার জন্য বেশ খারাপ লাগছে। রাত্রি ভ্রু কুচকে চোখ ছোট ছোট করে তাকাতেই, নো নো ডোন্ট বি অ্যাংরি। তুমি বলতে পারো না তো কি হয়েছে? শুনতে তো পারো। সো তোমার বোরিং লাগবে না। কোচ নাও ইউ আর ইন রুশোস কার। তোমার নিশ্চয় জানতে ইচ্ছে দ্যাট হু আই এম। ইউ নো হোয়াট, আই এম দ্য গ্রেট স্ক্রিপ্ট রাইটার রুশো। রাত্রি বিরক্তিমাখা ফেইসে তাকাতেই, ওপস আমি অগ্নি ব্রোর কাজিন রুশো আহমেদ ওরফে খালাতো ভাই রুশো। আমি ইউএস থেকে অনার্স কমপ্লিট করে গতকাল নাইটে ফিরলাম। পাশাপাশি ড্যাডের বিজনেসও সামলাতে হয়, যদিও ইচ্ছের বিরুদ্ধেই, মুখটা বাচ্চাদের মতো করে। আমার রাইটার হওয়ার খুবই ইচ্ছা, বাট কেউ সাপোর্ট করে না। মুখ কালো করে, তবুও আমি হাল ছাড়ব না। আমিও প্রুভ করে দেখিয়ে দিব যে আমিও পারি। আউ ক্যান ডু এনিথিং। রাত্রি চুপচাপ এক কান দিয়ে রুশোর কথাগুলো শুনছে তো আরেক কান দিয়ে বের করে দিচ্ছে। ভীষণ বিরক্ত লাগছে তার। তার মতে ছেলেরা কখনোই এত কথা বলতে পারে না। বাট এই বিদেশ ফেরত ধলা ইন্দুর কিভাবে এত বকবক করছে আল্লাহ মালুম। তাও চুপচাপ বসে রয়েছে সে। কেন যেন কিছু বলতে ইচ্ছেই করছে না তার। হাচ্ছু হাচ্ছু। সাদা বিলাই আর আমি একই টাইমে এভাবে হাঁচি দিব, ব্যাপারটা ঠিক মেনে নিতে অদ্ভুত লাগছে। মানে এতক্ষণ কেউই দিলাম না, এখন আবার দুজনেই দিলাম, তাও আবার একসাথে একই সময়ে। হাঁচি দিয়ে দুজন দুজনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম, যার অর্থ এই যে, আপনি আমায় কপি করেছেন, আমি না। ভাইয়া আমাদের দুজনকে একসাথে হাঁচি দিতে দেখে কপালে হাত দিয়ে ঠাস করে সোফায় বলে পড়ল, এই রে, একটা বাদরকেই সামলাতে পারি না, দুটো বাদরকে কিভাবে সামাল দেব? দুজনেই তো ঠান্ডা লাগিয়ে ফেলেছিস। হায় হায়। ভাইয়ার কথা শুনে মনে হচ্ছে আমরা দুজি 1.5 বছরের বাচ্চা আর উনি আমাদের দেখভাল করে নিজেকে উজাড় করে দেয়। আমি আর সাদা বিলাই দুজনেই ভাইয়ার দিকে ভ্রু কুচকে চোখ ছোট ছোট করে তাকালাম, যার অর্থ এই তোরে খাইছি রে। ভাইয়া আমাদের দুজনের দিকে একবার চোখ তুলে তাকিয়ে আমতা আমতা করতে লাগল, কিন্তু তাতে কোনো লাভ হল না ভাইয়ার। ততক্ষণে আমি আর নিবিড় ভাইয়া দুজনেই ভাইয়ার ওপর আক্রমণ করে ফেলেছি। নিবিড় ভাইয়া কিলঘুষি চালাচ্ছেন আর আমি একবার ভাইয়ার চুল টানতেছি তো একবার কাতুকুতু দিয়ে চলেছি। আরে আরে হইছে, আর বলবো না। আরে লাগতেছে তো আউ। আহাহা ছেড়ে দে মাকে দে বাঁচি। আমাদের হুড়োহুড়ি মারামারি মধ্যেই আগমন ঘটল 2 জোড়া পায়ের। সেই 2 জোড়া পায়ের অধিকারী কারা তা দেখবার জন্য পেছনে ফিরে তাকাতেই আমার মুখটা অটোমেটিক্যালি হয়ে গেল। রুশো ভাইয়া শাহরুখ খান স্টাইলে দুদিতে হাত মেলে রয়েছে, আর মুখে সেই শাহরুখ খানের মোস্ট ফেভারিট গানের তুঝে দেখাতো ইয়ে জানা সানাম। 2 লাইন গেয়ে চুলগুলো ডানে বামে একবার ঝাঁকিয়ে মুখে সেই চিরচেনা দাঁত কেলানো হাসি ঝুলিয়ে বলে উঠল, হ্যালো গাইস, ইটস কল হিরো স্টাইল এন্ট্রি ইউ নো। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। এক দৌড়ে ভাইয়ার কাছে গিয়ে চুলগুলো এলোমেলো করে দিয়ে বলে উঠলাম, আমার চকলেট কোথায়? হাত পেতে। রুশো ভাইয়া চুলগুলো কোনোরকমে ঠিক করে মুখটা অপরাধীর মতো করে বলে উঠল, উপোপস, আই এম এক্সট্রিমলি সরি রে ছুটকি, একদম মনে ছিল না। নেক্সট টাইম গেলে এনে দিব, ট্রাস্ট মি। সাথে সাথেই মুখে অমাবস্যা নেমে এলো আমার। এই বুঝি কেঁদে ভাসিয়ে দেব পুরো বাড়ি।
কত অপেক্ষা করেছি আমি এই বিদেশি চকলেটের জন্যে। পুরো 4-4টে বছর। ভাবা যায়? আর রুশো ভাইয়া কিনা চকলেট আনার কথা বলেই গিয়েছে। না না, এই কষ্ট মেনে নেওয়া যায় না। আর কোনো কথা বলবো না আমি রুশো ভাইয়ার সাথে। ভেবেই ভাইয়ার হাতের কনিষ্ঠ আঙ্গুলের সাথে নিজের কনিষ্ঠ আঙ্গুল ছুঁয়ে বলে উঠলাম, তোমার সাথে আমার আর কোনো কথা নেই আমার তোমার সাথে। তুমি খুব পচা রুশো ভাইয়া। বলেই নাক মুখ ফুলিয়ে উল্টোদিকে ঘুরে হাঁটা ধরলাম। এক ধাপ দিতেই রুশো ভাইয়া সহ প্রায় সবার হাসি শুরু হয়ে গেল। আর আমি থমকে দাঁড়ালাম। রুশো ভাইয়া পেছনে থেকে একটু জোরেই বলে উঠল, গাড়িতে প্রায় 15 টাইপসের চকলেটস রাখা আছে। কারো যদি খেতে ইচ্ছে করে তো সে যেন গাড়িতে গিয়ে নিয়ে আসে, না হলে অন্যদের দিয়ে দেওয়া হবে। রুশো ভাইয়ার কথাটা বলতে দেরি হলেও আমার এক ছুটে গাড়ির কাছে যেতে দেরি হয়নি। যাওয়ার আগে রুশো ভাইয়ার চুল টেনে দিয়ে চলে গিয়েছি আর ভাইয়ার সেই ঢং করে আউচ বলে উঠাটা শুনে আরও মজা পেয়েছি। অগ্নি, এটাই কি সেই রুশো যাকে তুই ড্রিমার বলতি সবসময়? হ্যাঁ, একেবারে ঠিক ধরেছিস। রুশো, এদিকে আয়। মিট হিম। হি ইজ সাদমান শাহরিয়ার নিবিড়, আমার বেস্ট ফ্রেন্ড কম ভাই বেশি। নিবিড়কে দেখে রুশোর মনে এক প্রকার খুশির বন্যা বয়ে গেল। লাফাতে লাফাতে এসেই নিবিড়কে টাইডলি হাগ করে রুশো। হেই নিবিড় ব্রো, তোমার কথা অনেক শুনেছি। উইল ইউ বি মাই নেক্সট স্টোরিজ হিরো? রুশোর কথা শুনে নিবিড় তেমন কিছু বুঝল বলে মনে হল না, বরং অগ্নিকে হাত দিয়ে খোঁচা মেরে চোখের ইশারায় বলে উঠল, কিসের স্টোরি আর কিসের হিরো? অগ্নি নিবিড়ের অবস্থাটা বুঝতে পেরে রুশোকে উদ্দেশ্য করে বলে উঠল, আরে হ্যাঁ হ্যাঁ, হবে হবে, তুই একদম চিন্তা করিস না। আর নিবিড় ভাইয়ার দিকে তাকিয়া, রুশোর অনেক দিনের স্বপ্ন স্ক্রিপ্ট রাইটার হওয়ার। সো তোর ক্যারেক্টারটা হিরোর জায়গায় দিতে চাইছে। নিবিড় এবার বুঝতে পেরে রুশোর কাঁধে হাত রেখে হালকা হেসে বলে উঠে, অবশ্যই ড্রিমার। এরকম আরও নানান গল্পের ঝুলি খুলে তিনজনই সোফায় গা এলিয়ে দিয়ে বসে পড়ে। রুশো তো একটার পর একটা জোকস বলে যাচ্ছে আর নিবিড় অগ্নি হেসে কুটি হয়ে যাচ্ছে। এত কিছুর মাঝে যে ঘরে আরও একজন সদস্য উপস্থিত তা কারও চোখেই পড়েনি। রাত্রি মুখ ফুলিয়ে গেটের কাছে এসে দাঁড়িয়ে আছে আমার অপেক্ষায়। এদিকে আমি এতগুলো চকলেট দুহাতে ধরতেই পারছি না। কমপক্ষে 3 বার নিয়ে যাওয়া আশা করতে হবে, তাহলে বোধহয় চকলেটগুলো বাসায় নিয়ে যাওয়া পসিবল হবে। কিন্তু আমার কথা একটাই, আমি 3 বার যাওয়া আশা করতে পারবো না। না, তাই তো কোলে করে নিয়ে যাচ্ছি, কিন্তু পারছি আর কই। 2 কদম হাঁটতেই ঠাস ঠাস করে পড়ে যাচ্ছে আমার স্বাদের চকলেটের বক্সগুলো। এরকম কয়েকবার প্রচেষ্টা চালাতে চালাতে আমার চোখ যায় গেইটে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে থাকা রাত্রির দিকে। ওকে দেখেই বোঝা যাচ্ছে বেচারির মুড খারাপ। আমি দাঁত কেলিয়ে একটা হাসি দিয়ে রাত্রিকে হাতের ইশারায় কাছে ডাকলাম। জানি আমার এই দাঁত কেলানোটা ওর বিন্দুমাত্র পছন্দ না, কারণ আমার এই দাঁত কেলানোর মানে আর কেউ বুঝুক বা না বুঝুক রাত্রি ঠিকই বুঝে নেয়। এর মধ্যে এক প্রকার সন্দেহ গন্ধ পায় সে। তাও বেস্ট ফ্রেন্ড বলে কথা, আমার ডাক কি আর উপেক্ষা করতে পারে? একদমই পারে না। তাই তো বেচারি মুখ ফুলিয়ে আমার কাছে এসে বলে উঠল, কি করতে লাগবে বল। আমি আবারও সুন্দর করে দাঁত কেলিয়ে রাত্রির নাকটা টেনে দিয়ে মুখটা অসহায়ের মতো করে বলি, দেখো না, এতগুলো চকলেট একা নিয়ে যেতে পারছি না। তুই অর্ধেক ধর, বাকি অর্ধেক আমি নিয়ে যাই। অনিচ্ছা সত্ত্বেও রাত্রি আমার হাত থেকে 7টা চকলেটের বক্স নিয়ে খুব সাবধানে হেঁটে চলতে লাগে, আর বাকি 8টা আমি নিয়ে ওর পিছু পিছু যেতে লাগলাম।
কারো চেহারা দেখা যাচ্ছে না, কারণ চকলেটের বক্স দিয়ে দুজনেরই মুখ ঢাকা। গেটের কাছাকাছি যেতেই কিছুর আওয়াজে মাথা এক সাইড দিয়ে বের করলাম কিসের আওয়াজ তা দেখার জন্য। কিন্তু যা দেখলাম তা দেখেই চোখ আমার ছানাবড়া। রাত্রির কোমর জড়িয়ে ধরে এক ধ্যানে রাত্রির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে রুশো ভাইয়া। আর রাত্রি চোখ বড় বড় করে তাকিয়ে আছে রুশো ভাইয়ার দিকে। হায় হায় কি রোমান্টিক সিন মাইরি। ওদের দিক থেকে চোখ নিচের দিকে যেতেই দেখি আমার প্রাণপ্রিয় চকলেটগুলো ফ্লোরে অসহায়ের মতো গড়াগড়ি খাচ্ছে, যা দেখে আমার বুক ফেটে কান্না আসতে চাইছে। এহাইজ্জা করে যেই না কান্না জুড়ে দিতে বসলাম অমনি পেছনে থেকে আওয়াজ পেয়ে রুশো ভাইয়া ততক্ষণাৎ রাত্রিকে ছেড়ে দ্রুত চকলেটগুলো তোলা শুরু করে দিল। আমি দ্রুত পা চালিয়ে টেবিলের ওপর গিয়ে চকলেটগুলো রেখে উল্টো দিকে মুখ ফুলিয়ে তাকালাম। আমার চাহনি দেখে রুশো ভাইয়া একটা শুকনো ঢোক গিলে বাকি চকলেটগুলো টেবিলে রেখে বলে উঠল, তোর বেস্টু গেটে পা বেজে পড়ে যেতে লেগেছিল, আর আমি তোদের চকলেট আনা হেল্প করতেই যাচ্ছিলাম। ওকে পড়ে যেতে দেখে ধরে বাঁচিয়ে দিলাম। হে হে। একা মানুষ দুইটো জিনিস তো আর আটকাতে পারবো না, তাই না? প্লিজ ছুটকি, ডোন্ট বি অ্যাংরি উইথ মি। ঠোঁট উল্টে রুশো ভাইয়ার এমন বোকার মতো কথা শুনে আমি রাগী ফেস বদলে ফিক করে হেসে দিয়ে রাত্রির কাছে গিয়ে ভাইয়াকে বলে উঠি, আরে জাহান্নামে যাক, চকলেট আগে আমার বান্ধবী তারপর অন্য কিছু। রাত্রি মুচকি হেসে আমার মাথায় একটা চাটি মেরে দেয়। আর রুশো ভাইয়া ঠোঁট উল্টে বলে উঠে, দিন মে উল্লু বানা দিয়ে। বলেই মাথা চুলকোতে চুলকোতে ভাইয়াদের পাশে বসে পড়ে। এমন সময় আম্মু আব্বুর আগমন ঘটে। বাড়ি ভর্তি এতগুলো মানুষ দেখে আম্মু আব্বুর খুশি যেন আর ধরে না। আর আম্মু আব্বু তো পুরাই সারপ্রাইজড হয়ে গেল যখন তারা রুশো ভাইয়াকে দেখো। রুশো, তুই কবে এলি? কখন এলি? তোর আম্মু তো কিছু জানালো না। বাব্বা, বিদেশে থেকে দেখি আরও ফর্সা হয়ে গেছিস। আম্মু, হ্যাঁ রুশো বাবা, কখন এলে তুমি? আরে মনি আঙ্কেল, আমি কাল নাইটে ফিরেছি আর তোমাদের কাউকেই বলিনি, কোজ ইটস আ সারপ্রাইজ ইউ নো। আচ্ছা মনি, তোমরা ফ্রেশ হয়ে এসো, দেন আমার জন্য তোমার স্পেশাল চিকেন ফিট বানিও প্লিজ। রুশো ভাইয়ার পছন্দের চিকেন ফিটের নাম শুনেই আমু আর রাত্রি নাক মুখ সিটকালাম। অদ্ভুত হলেও ভাইয়ার ওটাই পছন্দ। আম্মু আব্বু হেসে দিয়ে ভাইয়ার মাথায় হাত বুলিয়ে দিল। হঠাৎ আম্মুর খেয়াল হলো যে এটা তো ভার্সিটির সময়, এখন তো সবার বাসায় আসার কথা না। তাই প্রশ্ন করে বসল। আমি অগ্নি ভাইয়াকে আজকের পুলে পড়ে যাওয়ার ঘটনা যাতে না বলে তাই মাথা ডানে বামে ঘুরিয়ে ইশারা করলাম, কারণ আম্মু আব্বু জানলে টেনশন করবে। ভাইয়াও চোখের ইশারায় সম্মতি জানিয়ে কোনো এক অজুহাতে বলে দিল যে আজ ক্লাস হবে না। আম্মু আব্বু আর বেশি কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে গেল। আর যাওয়ার আগে নিবিড় ভাইয়াকে বলে গেল যাতে নিত্য আপুকে ফোন করে মেডিকেল কলেজ থেকে ডিরেক্ট বাসায় আসতে বলে। নিবিড় ভাইয়া না চাইতেও নিত্য আপুকে ফোন করে আসতে বলল, কারণ উনি জানেন হাজার চেষ্টা করেও আম্মু ভাইয়াকে লাঞ্চ না করে যেতে দিবে না। নিত্য আপু আসবে জেনে অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল অগ্নি ভাইয়ার, যা আর কারো চোখ এড়ালেও আমার চোখ এড়াল না। জোরে একটা ঘরকাঁপানি চিৎকার দিয়ে এক লাফে সোজা অগ্নি ভাইয়ার কোলে উঠে পড়ল রুশো ভাইয়া। উঠেই কাপা কাপা গলায় বলে উঠল, হে হেই বোব্রো, লুক শি ইজ স্পিকিং। ওহ মাই গড, আমার সাথে দেখা হয়েই সে কথা বলতে পারছে। ওহ গড, আই জাস্ট কান্ট বিলিভ দিস। এত বড় বড় ফিল্মকেও হার মানিয়ে দিল।
রুশো ভাইয়ার কোনো কথাই বুঝতে পারছি না আমরা কেউই। সবই তো ঠিকই ছিল, হঠাৎ রাত্রির আমার নাম ধরে ডাকায় রুশো ভাইয়ার এমন রিয়াকশনের কোনো কারণ খুঁজে পাচ্ছি না আমি। শুধু আমি কেন এখানে উপস্থিত কেউই বুঝে উঠতে পারছে না। সবাই সবার মুখের দিকে চাওয়াচাওয়ি করছি শুধু। রাত্রির মুখ দেখে যা বুঝলাম সে যে শুধু অবাকই হয়েছে তাই নয়, সাথে চূড়ান্ত রেগেও গিয়েছে। শেষমেশ আমি কনফিউশন দূর করতে বলে উঠলাম, কি বলছো এসব রুশো ভাইয়া? আর রাত্রির কথা বলাতে এত অবাকই বা হচ্ছ কেন? অগ্নি ভাইয়া রুশো ভাইয়াকে নিজের কোল থেকে নামিয়ে একই প্রশ্ন করে বসল। রুশো ভাইয়া অগ্নি ভাইয়ার দিকে তাকিয়েই বলে উঠল, মানে ও বোবা না? রাত্রির দিকে আঙুল দেখিয়ে। হোয়াট, বোবা হতে যাবে কেন? আরে বোকা, বোবা হলে আমাদের কথা শুনছে কিভাবে? পাগল হয়ে গিয়েছিস নাকি? আরে ব্রো, ট্রাস্ট মি, তুমি ওকে নিয়ে আসতে বলার পর ওর নাম আস্ক করেছিলাম যে ওর নেম কি, বাট শি সেইড নাথিং। পুরো রোডে আসতে আসতে আরও অনেক কথাই শেয়ার করে গেছি, বাট শি জাস্ট হেয়ার্ড। একটা টু সাউন্ডও করেনি। ইভেন বাসায় আসার পরও তো এই কেবল একটা কথা বলল। তখন পড়ে যাওয়া থেকে আটকালাম, মুখ ফুটে একটা থ্যাঙ্কসও দিল না। তো আমার ফল্টটা কি? ওকে তো আমি বোবাই ভেবে নিয়েছিলাম। হঠাৎ বলতে বলতে তুড়ি বাজিয়ে ভেবেছিলাম এরকম একটা ইম্পসিবল ইনসিডেন্ট স্টোরিতে অ্যাড করে দিনে দুপুরে ফেমাস হয়ে যাব, বাট তা আর হলো কই। সাচ আ ভেরি ব্যাড লাক। মুখ কালো করে রাত্রি বাদে আমরা তিনজন তিনজনের দিকে 2 সেকেন্ড তাকিয়েই হু হা করে হেসে উঠলাম। পাশেই যে রাত্রি রেগেমেগে বোম্ব হয়ে গেছে তা কারও খেয়ালই নেই। হঠাৎ হাসি থামিয়ে আমরা তিনজন এক পলক রাত্রির দিকে তাকিয়েই গলা খাকারি দিয়ে উঠলাম। রাত্রি মারাত্মক রেগে গেছে। চোখ দিয়ে খুন করে ফেলছে রুশো ভাইয়াকে। হয়তো রাগগুলো একটু একটু করে পুষে নিয়ে একেবারে ঢেলে ফেলবে রুশো ভাইয়ার দিকে। আর রুশো ভাইয়া তো ডোন্ট কেয়ার ভাব নিয়ে আনমনে নিজের কল্পনার জগতে ভাসতে ব্যস্ত। তার কোনো ধারণাই নেই যে যেকোনো মুহূর্তে তার ওপর অ্যাটম বোম ব্লাস্ট হতে পারে। হলোও তাই। রাত্রি এক প্রকার তেরেই রুশো ভাইয়ার সামনে গিয়ে দাঁড়াল। দাঁড়িয়েই হাতের এক আঙুল তুলে চেপে রাখা সব ক্ষোভ ঝাড়তে শুরু করে দিল। ততক্ষণে আমি দু কানে 2 আঙুল ঢুকিয়ে দিয়েছি। কারণ রাত্রি একটু চাপা স্বভাবের হলেও যদি একবার ক্ষেপে যায় তো তাকে থামানো বড়ই দুষ্কর। সামনে তাকিয়ে দেখি ভাইয়াদেরও একই অবস্থা। অগ্নি ভাইয়া দোকানে দুহাত চেপে সোফায় বসে চোখ বন্ধ করে রয়েছে, আর পাশেই নিবিড় ভাইয়া মাথা নিচু করে দুহাতে মুখ ঢেকে রয়েছেন। ওই বিদেশ ফেরত ধলা ইন্দুর, তোর সাহস কি করে হয় আমারে বোবা বানানোর? এই দেখ আমি চেঁচাচ্ছি, কোনো অ্যাঙ্গেল দিয়ে বোবা লাগে বলতো এবার? রুশো ভাইয়া ড্যাবড্যাব করে তাকিয়ে আছে রাত্রির দিকে। বোঝার চেষ্টা করছে আসলে কি বলছে সে তাকে। রাত্রির ধমক খেয়েও রুশো ভাইয়া অগ্নি ভাইয়া আর নিবিড় ভাইয়ার দিকে বোকার মতো দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল, ব্রো, হোয়াট ইজ ধলা ইন্দুর? অগ্নি ভাইয়া আগের মতো থেকেই বলে উঠল ফর্সা, আর নিবিড় ভাইয়াও আগের মতো মাথা নিচু করে মুখ ডেকেই বলে উঠল মাউস। রুশো ভাইয়া দুটো ওয়ার্ড একসাথে করে আনমনেই বলে উঠল ফর্সা মাউস, এটা আবার কেমন নাম? অর্ধেক প্রশংসা তো অর্ধেক অপমান। ইন্টারেস্টিং তো, না হার পারা যাচ্ছে না। এতক্ষণ ধরে হাসি কন্ট্রোলে রাখলেও আর পারছি না আমি। আজ রুশো ভাইয়ার কপালে যে খুব বর্ষর শনি আছে তা বেশ বুঝতে পারছি। কানে আঙুল ঢুকিয়েই দৌড়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলাম। আসার সময় যিশুম টাইপ একটা আওয়াজ কানে ভেসেছিল। হয়তো যেটা ভেবেছিলাম তাই হয়ে গেল। ঈশ্বর রে, বেচারা রুশো ভাইয়া। বিদেশ থেকে ফিরতে না ফিরতেই সাবান ছাড়াই ধুয়ে গেল।
প্রায় আধ ঘন্টা পর পা টিপে টিপে নিচে নেমে এলাম। পরিবেশটা নিতান্তই ঠান্ডা মনে হচ্ছে, হয়তো ঝড় চলে যাওয়ার পর মুহূর্তের নিস্তব্ধতা। নিচে নেমে এসে দেখে অগ্নি ভাইয়া আর নিবিড় ভাইয়া কফির মগে স্থির দৃষ্টি নিক্ষেপ করে চুমুক দিয়ে যাচ্ছে। পাশে তাকাতেই দেখি রুশো ভাইয়া টমেটোতে বরফ ঠেলাচ্ছে, ফুক্কু নিজের লাল হয়ে যাওয়া নাকে বরফ ঠেকাচ্ছে। এবার বুঝলাম তখনকার ঝিসুমের আসল মানেটা। রাত্রি তবে রুশো ভাইয়ার নাকটাকেই টার্গেট বানাল। ইসস, একেই ফর্সা মানুষ, একটু রোদে গেলেই লাল হয়ে যায়। সেখানে রাত্রির সর্বশক্তি ওয়ালা ঘুষি খেয়ে নাকটার 12 অবস্থা বানিয়ে ফেলেছে। রুশো ভাইয়া, আর ইউ ফিলিং বেটার? রুশো ভাইয়া আমার দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল, ছুটকি, ট্রাস্ট মি, আমার কোনো দোষ ছিল না। তাও কিনু আমি ঘুষি খাইলুম? হুয়াই ছুটকি ছুটকি। রুশো ভাইয়ার কথা শেষ হতে কি না হতেই অগ্নি ভাইয়া আর নিবিড় ভাইয়া একসাথে কফির মগ টেবিলে রেখেই হাসা শুরু করে দিল। নিবিড় ভাইয়া তো হাসতে হাসতে অগ্নি ভাইয়ার ওপর পড়ে যাচ্ছে, আর অগ্নি ভাইয়া হাসতে হাসতে সোফায় হেলান দিয়ে মুখ ওপরের দিকে করে রেখেছে। এখন যদি আমিও হেসে দেই তবে রুশো ভাইয়া বড্ড অসহায় ফিল করবে, তাই ভাইয়ার কাছে গিয়ে নাকে আইস ব্যাগটা লাগাতে লাগাতে বলে উঠলাম, ভাইয়া, এখানকার পরিবেশ কিন্তু ইউএসের মতো না, এখানে দিনে দুপুরে গোলাবারুদ ছাড়াই হামলা হয়ে যায়, তাই একটু সাবধানে দেখে শুনে কথা বলিও হুম। আমার কথায় যেন ভাইয়াদের হাসি আরও তীব্র আকার ধারণ করল। বুঝতে পেরেছি এতক্ষণ ধরে নিশ্চয় হাসি চেপে ধরে রেখেছিল তারা, আর আমি তো উপরে গিয়েই হেসে উজাড় করে এসেছি, তাই প্রবলেম খুব একটা হচ্ছে না। রুশো ভাইয়া এবার চুপ করে রইল, কি জানি আবার কি বলায় তাকে উস্টা খেতে হয় সেই ভয়। আমি এদিক ওদিক চোখ বুলাচ্ছি রাত্রিকে খুঁজতে। মেয়ে গেল কোথায়? এভাবে খোঁজাখুঁজির একটু পরই দেখি আম্মুর সাথে ডাইনিং টেবিলে খাবার এনে রাখছে রাত্রি, কিন্তু তার চেহারায় এখনও রাগের চিহ্ন স্পষ্ট। রুশো ভাইয়ার নাক ফাটিয়েও যেন শেষ হয়নি তার রাগ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? পেছনে থেকে কারও মিষ্টি গলা পেয়ে সবাই একসাথে গেইটের দিকে তাকালাম। নিত্য আপু মেডিকেলের ইউনিফর্ম পরে ঠোঁটের কোণে মিষ্টি হাসি ঝুলিয়ে ভেতরে ঢুকছে। আপুর চুলগুলো উঁচু করে টাইট করে ঝুটি করে বাঁধানো, মিষ্টি কালারের সালোয়ার, তার ওপর সাদা কালারের এপ্রন, ঠোঁটে হালকা গোলাপি কালারের লিপস্টিক, কাঁধে লেডিস ব্যাগ, আর এক হাতে ডক্টরস বক্স। এখনই প্র্যাকটিক্যালি ট্রিটমেন্টের প্র্যাকটিস করানো হচ্ছে বোধহয়। সব মিলিয়ে একদম মিষ্টি পরি লাগছে আপুকে। ঈষৎ কারো নজর না লাগে। আপু এসেই আগে আমার গাল টেনে বলে উঠল, কেমন আছো অনন্যা? মুখটা শুকনো শুকনো লাগছে কেন তোমার? বলেই আমার কপালে, গালে হাত রেখে বলে উঠল, এ কি, তোমার তো গা গরম, জ্বর বাঁধালে কিভাবে? আপুর কথা শুনে সবাই আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। অগ্নি ভাইয়া ছুটে এসে আমার কপালে হাত রেখে বলে উঠল, সব সময় বেখেয়ালি। নিত্য তুমি জানো আজ পুলে স্লিপ কেটে পড়ে গিয়েছিল বাদরটা। নিবিড় না বাঁচালে কি হতো ভাবতে পারো? নিবিড়েরও ঠান্ডা লেগে গেছে বোধহয়। চিন্তিত হয়ে, সে কি? ওয়েট ভাইয়া, তুই এদিকে আয়, দুজনের টেম্পারেচারটা মেপে দেখি। নিবিড় ভাইয়া অনিচ্ছা সত্ত্বেও আমার পাশে বসে পড়ল। ওদিকে আম্মু আর রাত্রি লাঞ্চ নিয়ে ব্যস্ত থাকায় আম্মু জানবে না। এই ফাঁকে ভাইয়া পুলে পড়ে যাওয়ার ব্যাপারটা নিয়ে ঘাটাঘাটি করা শুরু করে দিল। সাদা বিলাই আর আমি দুজনেই মুখে থার্মোমিটার নিয়ে বসে আছি। অগ্নি ভাইয়া তখন থেকে বকবক করে মাথাটা খেয়ে ফেলছে।
ভাইয়াটা এরকমই, একটু চুন থেকে পান খসলেই বকতে বকতে পুরো দুনিয়া উল্টে দেয়। এদিকে রুশো ভাইয়া আর নিত্য আপুও টেনশনে পড়ে গেছে। দুজনের থার্মোমিটারই মুখ থেকে নিয়েই নিত্য আপু খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে বলে উঠল, জ্বর তো ভালোই বাঁধিয়ে ফেলেছ, 100 ডিগ্রি আপ। ভাইয়ার টেম্পারেচার স্বাভাবিক থাকলেও জ্বর আসার সম্ভাবনা আছে। আমি যদিও প্রফেশনাল ডক্টর হইনি, তাও ভরসা করতে পারো। আচ্ছা, আমি কিছু ওষুধের নাম বলে দিচ্ছি, কেই কি এনে দিতে পারবে? অগ্নি ভাইয়া চট করে বলে উঠল, আমাকে লিখে দাও, এক্ষুনি এনে দিচ্ছি। বিনিময়ে আপু শুধু মুচকি একটা হাসি দিয়ে প্যাডের একটা পেজে কিছু মেডিসিনের নাম লিখে পেজটা ভাইয়ার দিকে এগিয়ে দিল। আর ভাইয়া তা হাতে নেওয়া মাত্রই ছুট লাগালো ফার্মেসির দিকে। আজ সবাই এখানেই থেকে গেল, আবার যাওয়ার জন্য কেউ কথা তুললও না। ব্যাপারটা বড়ই অদ্ভুত। সেই যে দুপুরে খেয়ে রেস্ট নিতে রুমে পাঠিয়ে দিয়েছে, তারপর থেকে কি সব ঘুটুর ঘুটুর করছে আল্লাহ মালুম। আমি গেট খুলে বের হতে নিলেই কেউ এসে থামিয়ে দিয়ে কড়া গলায় বাইরে যেতে নিষেধ করে যাচ্ছে। ব্যাপারটা আমার বোধগম্য হচ্ছে না মোটেই। বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো। 2 ঘন্টা ঘুমিয়েছি এর মধ্যে। শরীরটা এখন ভালো লাগছে, কিন্তু মনটা একেবারেই ভালো নেই। কথায় সবাই মিলে আড্ডা দিব তা না, আমায় সবাই ঘরবন্দি করে রেখে দিয়েছে। কিন্তু আর পারা যাচ্ছে না। এবার যাই হয়ে যাক না কেন, আমি বের হবই। মনস্থির করে পা টিপে টিপে দরজার কাছে এসেই চোরের মতো নিঃশব্দে দরজা খোলার চেষ্টা করছি। হায় রে অনন্যা, তোর কপাল কি রকম ভাব! নিজের বাড়িতে নিজেকেই চোরের মতো দরজা খুলতে হচ্ছে। দরজা খুলেই মাথা বের করে এদিক ওদিক চোখ বুলিয়ে নিলাম। না, কেউ নেই। একেবারে ফাঁকা ময়দান। আর এই ফাঁকা ময়দানেই গোল দিব আমি। দরজা আটকিয়ে যেই না উল্টো দিকে ঘুরে হাঁটা ধরলাম, অমনি কোনো পিলারের সাথে ধাক্কা খেলাম। কিন্তু এখানে তো কোনো পিলার আগে ছিল না, সেটা তো সিঁড়ির দুপাশে রয়েছে। মাথা তুলে ওপরে তাকাতেই বুঝলাম এটা কোনো সিমেন্টের পিলার নয়, বরং রক্ত মাংসে গড়া আমার জম সাদা বিলাই। উনাকে দেখে এবার ভয়ের থেকে রাগ বেশি হচ্ছে। সেই তখন থেকে কেউ না কেউ আমার ওপর নজর রেখে যাচ্ছে। কখনো অগ্নি ভাইয়া, কখনো নিত্য আপু, আবার কখনো রুশো ভাইয়া, তো কখনো প্রাণের সখী রাত্রি। শেষমে সেই সাদা বিড়ালটাও কিনা আমাকে পাহারা দিচ্ছে। ডিসগাস্টিং। বাইরে কোথায় যাচ্ছ? চুপচাপ ভেতরে যাও, রেস্ট নাও। একেবারে 8টার পর বের হবে। হোয়াট? মাথা খারাপ হয়ে গেছে আপনার? দেখুন, সেই দুপুর থেকে ঘরে আছি আমি। 2 ঘন্টা ঘুমিয়েছি, 1 ঘন্টা গেমস খেলেছি। আর করার মতো কিছু পাচ্ছি না। আমি বের হব। তাছাড়া আমি কমপ্লিটলি ফাইন। জ্বর টর কিছু নেই আর। প্লিজ সরুন। উনি কিছুক্ষণ চুপ করে থেকে ভ্রু কুঁচকে বলে উঠলেন, কিছু করার মতো খুঁজে পাচ্ছ না তো? ওকে চলো, আমি দেখিয়ে দিচ্ছি কি করে সময় কাটাবে তুমি। বলেই আমার হাঁটু জড়িয়ে কাঁধে উঠিয়ে নিলেন আমায়। আর আমি উনার থেকে ছোটাছুটি করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। উনার পিঠে কিল ঘুষি বসিয়ে চলেছি আমি, তাও কোনো লাভ হচ্ছে না। এবার খুব জোরেসরে একটা কিল বসিয়ে দিলাম উনার পিঠে। উনি ব্যথায় আমাকে ছেড়ে দেওয়া মাত্রই ধপাস করে ফ্লোরে পড়ে গেলাম আমি। উনি আবারও আমায় তুলতে আসলে সামনের গ্রিল দুহাতে চেপে ধরলাম যাতে আমায় ঘরে নিয়ে যেতে না পারে। উনিও হাল ছাড়বার পাত্র নন। আমার 2 পা ধরে টেনেই যাচ্ছেন। শেষমেশ উনি উপায় না পেয়ে আমার ফুটবল পয়েন্টে আঘাত করে বসলেন।
যেটা হলো কাতুকুতু। এই কাতুকুতু নামক ভয়ঙ্কর হাস্যকর অনুভূতিটি আমার রন্ধ্রে রন্ধ্রে শিরায় শিরায় প্রবাহমান, ঠিক আমার ঘুম কাতুরে ভাইটার মতোই। সাদা বিলাই আমার কোমরে আঙুল বুলাতে থাকে কাতুকুতু দেওয়ার জন্য, আর আমি এইদিকে হাসতে হাসতে কান্না করে ফেলছি। ছুটাছুটি করছি, সাথে কাকুতিমিনতি করে চলেছি যাতে উনি থামেন, কিন্তু উনিই আমার হাত ছোটার আগ পর্যন্ত কাতুকুতু দিয়েই যাবেন। আমি বাধ্য হয়েই হাসতে হাসতে গ্রিল ছেড়ে দেই। আগে প্রাণ, তারপর অন্য কিছু। উনি আমার হাত ছোটা দেখেই টুপ করে কোলে তুলে নিয়ে রুমে ঢুকে গেলেন। বইয়ের মধ্যে মুখ গুজে ফোপাচ্ছি আমি। সামনেই লাঠি হাতে পায়ের ওপর পা তুলে রিল্যাক্সে বসে আছেন নিবিড় ভাইয়া। এইটুকু সময় এতগুলো পড়া দিয়ে বসিয়ে রেখেছেন আমায়। উনার একটাই কথা, টাইম বেশি লাগলে লাগুক, কিন্তু উনাকে আজ 11টার মধ্যে পড়া কমপ্লিট করে দেওয়া চাই। এত বড় বড় বিক্রিয়া দেখে এখনই আমার অবস্থা দফারফা হয়ে যাচ্ছে। এই পড়া দুদিনেও পড়ে মুখস্থ করতে পারবো কিনা জানা নেই আমার। তাই তো বারবার অসহায় দৃষ্টিতে উনার দিকে তাকাচ্ছি আমি, কিন্তু তাকানো মাত্রই 440 ভোল্টের একটা করে ধমক খেয়ে আবারও বইয়ে মুখ ঢুকিয়ে আল্লাহকে ডাকা শুরু করে দিচ্ছি। ইয়া আল্লাহ, এ কি দুর্দিন এলো আমার। নিজের বাড়িতে নিজেই টর্চার। এই অন্যায় সইবে না আল্লাহ। আপনার বিচার হবে, হবেই মিস্টার সাদা বিলাই। চলবে।